প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় চ্যাপ্টার কম্পিউটার্স। আলোচ্য বিষয় হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, টাইপ, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আরেকটা টপিক আলোচনা করব সোর্স কোড। তাহলে আলোচনা শুরু করা যাক। খুবই সহজ টপিক, একবার শুনলে তোমরা মনে রাখতে পারবা। তাহলে আলোচনা শুরু করা যাক। আমাদের আজকে আলোচ্য বিষয় হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। খেয়াল করো, কম্পিউটার ভাষা 1945 সাল থেকে শুরু করে এ পর্যন্ত কিছু প্রোগ্রামিং ভাষার উদ্ভব হয়েছে। বৈশিষ্ট্য অনুসারে এ সকল ভাষাকে 5টি স্তরে বা প্রজন্মে ভাগ করা যায়। প্রথম প্রজন্মের ভাষা 1945 সালে শুরু হয়, এটার নাম হলো মেশিন ভাষা। দ্বিতীয় প্রজন্মের ভাষা 1950 সালে শুরু হয়, এটা অ্যাসেম্বলি ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষা, এটা হলো উচ্চ স্তরের ভাষা, 1960 সালে শুরু হয়। চতুর্থ প্রজন্মের ভাষা 1970 সালে শুরু হয়, অতি উচ্চ স্তরের ভাষা। পঞ্চম প্রজন্মের ভাষা 1980 সালে শুরু হয়, এটা ন্যাচারাল ভাষা বা স্বাভাবিক ভাষা। ভাষার প্রজন্ম 5টা। শুরুর সাল দেওয়া হলো। এবার একটু খেয়াল করো, মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষাকে আমরা বলি লো লেভেল ভাষা। মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষাকে বলে লো লেভেল ভাষা, কারণ এগুলো কম্পিউটার ভাষা বা মেশিন ভাষার কাছাকাছি। অন্যদিকে উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চতরের ভাষা বা ন্যাচারাল ভাষাগুলোকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ এগুলো মানুষের ভাষার কাছাকাছি, যেমন ইংরেজি। তাহলে যদি আমরা বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখছি, তাহলে ভাষা দুই রকম, লো লেভেল ভাষা, হাই লেভেল ভাষা। লো লেভেল ভাষার ভিতরে কে পড়লো? মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা। হাই লেভেল ভাষার ভিতরে কে পড়লো? উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চ স্তরের ভাষা, ন্যাচারাল ভাষা। এগুলো হলো হাই লেভেল ভাষা। এখন মেশিন ভাষা নিয়ে আলোচনা করা যায়। যে ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে তাকে বলে মেশিন ভাষা। কম্পিউটার আসলে বুঝতে পারে সার্কিটের ভোল্টেজ আছে অথবা নাই। ভোল্টেজ আছে মানে 1, ভোল্টেজ নাই মানে 0। এই 0 আর 1 দিয়ে বা বাইনারি সংখ্যা ব্যবহার করে একটা ভাষার উদ্ভব হয়েছে, তাকে আমরা বলি মেশিন ভাষা। প্রথম প্রজন্মের সকল কম্পিউটারে মেশিন ভাষায় প্রোগ্রাম করা হতো, তখন তো অন্য কোনো ভাষার উদ্ভব হয় নাই। কিন্তু মেশিন ভাষার কিছু ডিমেরিট ছিল। মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা খুবই জটিল, কষ্টসাধ্য, সময় সাপেক্ষ। তাছাড়া তুমি মনে করো অ্যাপেল কোম্পানির জন্য মেশিন ভাষায় প্রোগ্রাম লিখলা, ওইটা তুমি আইবিএম মেশিনে ব্যবহার করতে পারবে না। এক কোম্পানির বা এক কম্পিউটারের মেশিন ভাষা অন্য কম্পিউটারে ব্যবহার করা যায় না, বিরাট একটা সমস্যা। এই কারণে এই ভাষা জনপ্রিয়তা পায় নাই। এ কারণে এ ভাষা প্রোগ্রামিংটা বেশি জনপ্রিয় হয় নাই। দেখো, হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা আমরা যদি মেশিন ভাষায় লিখতে চাই, তাহলে তোমার এইভাবে লিখতে হবে। খেয়াল করছো কি জটিল? এটা HELL ফাঁকা স্থান WORLD। এই জটিল অবস্থায় যদি কোনো একটা এক যদি বা জিরো যদি ওলট পালট হয়ে যায়, তাহলে কিন্তু পুরো হ্যালো ওয়ার্ল্ডটাই শেষ। অনেক জটিল। মেশিন ভাষা আমরা যা নির্দেশ দিই তাকে 4টা ভাগে ভাগ করা যায়। যেমন গাণিতিক কাজ করার জন্য যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আর কিছু করা যাবে না। এখন কিন্তু ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন করা যায়, আগে কিন্তু এগুলো করা যেত না। নিয়ন্ত্রণ অর্থাৎ লোড, স্টোর ও জাম্প। ইনপুট আউটপুট অর্থাৎ পড়ো লেখো। প্রত্যক্ষ নির্দেশ অর্থাৎ আরম্ভ করো, থামো, শেষ করো। মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। আমরা যে জিরো আর অন দিয়ে কোনো কমান্ড দেই কম্পিউটারকে, তাহলে সেটা হবে অবজেক্ট প্রোগ্রাম। মেশিন ভাষায় দেখো, যতই জটিল হোক, প্রত্যেক জিনিসে কিছু মেরিটস থাকে, ডিমেরিটস আছে। মেরিটস কি? এই ভাষা দিয়ে আমরা কম্পিউটারের সার্কিটে কোনো ত্রুটি থাকলে সেই ত্রুটি শনাক্ত করতে পারি এবং মেমোরি ঠিকানার সাথে সরাসরি সংযোগ করা যায় আমার এই মেশিন ভাষা দিয়ে। এই ভাষায় প্রোগ্রাম নির্বাহ করার জন্য কম লজিক লাগে, কম মেমোরির প্রয়োজন হয়। কম লজিক লাগে মানেটা হলো এই, তোমার কাজ করার স্কোপই কম, লজিকও কম। এই প্রোগ্রাম নির্বাহ করার জন্য কোনো অনুবাদক সফটওয়্যার লাগে না। এটা কম্পিউটার তো নিজের ভাষা, সে সরাসরি বুঝতে পারে, ফলে প্রোগ্রাম দ্রুত নির্বাহ করা যায়।
মেশিন ভাষা ছাড়া কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে ধারণা পাওয়া যায় না। মানে কম্পিউটারের যে বিভিন্ন কম্পোনেন্ট এবং সেই কম্পোনেন্টের অ্যাড্রেস, কাজের ধরন, এগুলো মেশিন ভাষা ছাড়া সঠিকভাবে ধারণা পাওয়া যায় না। মেশিন ভাষার অসুবিধা কি? মেশিন ভাষার প্রোগ্রাম লেখা তোমরা তো দেখলে হ্যালো ওয়ার্ডকে কীভাবে লিখতে হয়। এই কারণে মেশিন ভাষার প্রোগ্রাম লেখা খুবই জটিল, কষ্টসাধ্য, সময় সাপেক্ষ। আরেকটা অসুবিধা, এক কম্পিউটারের জন্য যে মেশিন ভাষার প্রোগ্রাম লেখা সেটা অন্য কম্পিউটার ব্যবহার করা যাবে না। কম্পিউটার বিশেষজ্ঞ ছাড়া মেশিন ভাষার প্রোগ্রাম লেখা যায় না। এখন তো তোমার যে কেউ একটু কম্পিউটার মানে তোমার ভাষা সম্পর্কে ধারণা থাকলেই লিখতে পারবে। যে কোনো একটা ভাষা, C++, জাভা, কোনোদিন কম্পিউটার দেখে নাই, কিন্তু সে যদি ভাষাটা জানে তাহলে সে প্রোগ্রাম লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আগে কম্পিউটার বিশেষজ্ঞ ছাড়া, মানে হার্ডওয়্যার সম্পর্কে স্পষ্ট ধারণা ছাড়া, ইঞ্জিনিয়ার ছাড়া এই ভাষা প্রোগ্রাম লিখতে পারতো না। মেশিন ভাষায় প্রোগ্রাম ডিবাগ মানে ত্রুটি দূর করা খুবই কষ্ট। তোমার কোন একটা একের জায়গায় 0 হয়ে গেছে বা 0-র জায়গায় 1 হয়ে গেছে, এইটা নির্ণয় করা খুবই জটিল বিষয়। ইত্যাদি কারণে মেশিন ভাষা জনপ্রিয়তা পায় নাই। কিন্তু যেহেতু কম্পিউটার এই ভাষা ছাড়া বুঝতে পারে না, এই ভাষার প্রয়োজনীয়তা এখনো আছে। এখন আমরা দেখবো অ্যাসেম্বলি ভাষা। মেশিন ভাষা যেহেতু 0 আর 1 দিয়ে কমান্ড দেওয়া লাগে, অন্য কিছু ব্যবহার করা যায় না, আর নানা রকম জটিলতার কারণে এই ভাষা জনপ্রিয়তা পায় না। তাহলে বিজ্ঞানীদের অলয় চেষ্টা থাকে যাতে জনপ্রিয় হয়, অধিকাংশ মানুষ যাতে ব্যবহার করতে পারে। বাণিজ্যিকভাবে এটার প্রয়োজন আছে। মেশিন ভাষার সীমাবদ্ধতা দূর করার জন্য 50-এর দশকে ইংরেজি বর্ণ বিভিন্ন প্রতীকের সমন্বয়ে একটি ভাষার উদ্ভব হয়, তাকে অ্যাসেম্বলি ভাষা। তাহলে অ্যাসেম্বলি ভাষা এখন কি হলো? 0 আর 1 বাদ। এখন ব্যবহার করা হবে কি? বিভিন্ন ইংরেজি বর্ণ আর বিভিন্ন সিম্বল। এ ভাষা মেশিন ভাষা থেকে উন্নত, সহজবোধ্য, সংক্ষিপ্ত। এই ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য একটি অনুবাদক সফটওয়্যার প্রয়োজন, তাকে অ্যাসেম্বলার বলে। কারণ কম্পিউটার তো একমাত্র মেশিন ভাষা বোঝে, ভোল্টেজের উপস্থিতি আর অনুপস্থিতি। কিন্তু আমরা তো এখন অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করতেছি বর্ণ আর বিভিন্ন প্রতীক। সুতরাং এগুলো তো কম্পিউটার সরাসরি বুঝতে পারবে না। এগুলো বোঝানোর জন্য আরেকটা ভাষা লাগবে, তাকে বলে অ্যাসেম্বলার। এ ভাষা বিভিন্ন সংকেতের মাধ্যমে লেখা হয়, তাকে সাংকেতিক ভাষাও বলে। এই এই সংকেতকে বলে সাংকেতিক কোড বা নেমোনিক। তাহলে তোমার সাংকেতিক ভাষা বা অ্যাসেম্বলি ভাষা আমরা যে কোডগুলো লিখি তাকে বলে নেমোনিক। যেমন অ্যাকুমুলেটরে রাখো, এটার জন্য আমরা কি কমান্ড দিব? LDA। LD মানে লোড, এ মানে অ্যাকুমুলেটর। ডেটা ও ডেটার অ্যাড্রেস আমরা এই নেমোনিক কোডের সাহায্যে লিখতে পারি। এজন্য নিউমেরিক ও আলফা নিউমেরিক বর্ণ ব্যবহার করা হয়, মানে তোমার ABCD অথবা 1 2 3 এইসব ব্যবহার করা হয়। যেমন AB, A1, B1, B2 ইত্যাদি। অ্যাসেম্বলি ভাষা পুরো নির্দেশে 4টে অংশ থাকে। প্রথম অংশের নাম হলো লেভেল, তারপর অপকোড, তারপর অপারেন্ড, মন্তব্য। এই 4টে কম্পোনেন্ট নিয়ে তোমার একটা কমান্ড গঠিত অ্যাসেম্বলি ভাষা। প্রত্যেক ভাষায় যেমন সুবিধা আছে অসুবিধা, যতই উন্নত হোক বা অনুন্নত হোক, সুবিধা আছে অসুবিধা আছে। অ্যাসেম্বলি ভাষার সুবিধাও আছে অসুবিধা আছে। মেশিন ভাষার মতো সংক্ষিপ্ত দক্ষ প্রোগ্রাম রচনা করা সম্ভব। অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম ডিবাগ করা সহজ, আগের চেয়ে অনেক সহজ। প্রোগ্রাম রচনার জন্য অ্যাড্রেসের পুঙ্খানুপুঙ্খ বিবরণ প্রয়োজন হয়, সরাসরি অ্যাড্রেস না লিখলে হয়, আমরা বর্ণ দিয়ে বা অন্য কোনোভাবে অ্যাড্রেস লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছ। অ্যাসেম্বলি ভাষার অসুবিধা এইটাই, সেই সমস্যাটা রয়ে গেছে। এক কম্পিউটারে লেখা অ্যাসেম্বলি ভাষার প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহার করা যায় না। এই ভাষায় লেখা মেশিন ভাষার তুলনায় সহজতর হলে এখনও যথেষ্ট কঠিন ও সময় সাপেক্ষ, আর অনুবাদক সফটওয়্যার প্রয়োজন হয়, ফলে মেমোরি আগের চেয়ে একটু বেশি প্রয়োজন হয়। তাহলে অ্যাসেম্বলি ভাষা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আলোচনা করব উচ্চ স্তরের ভাষা বা উচ্চ স্তরের ভাষা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিনে অ্যাসেম্বলি ভাষার প্রধান সুবিধা হলো এক কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটার ব্যবহার করা যাবে না, বিরাট এক সমস্যা, তাই না? তাহলে তোমার সবাই তো এক কোম্পানির কম্পিউটার ইউজ নাও করতে পারে, এটা একটা সার্বজনীন হলো না। এই কারণে এই ভাষায় লেখা, আবার এই ভাষায় লেখা প্রোগ্রাম এখনও যথেষ্ট জটিল, কষ্টসাধ্য, সময় সাপেক্ষ। কম্পিউটারের জন্য এই ভাষা বোঝা সহজ হলো, মানুষের জন্য তা অত্যন্ত কষ্টকর। এই অসুবিধা থেকে পরিত্রাণের জন্য ইংরেজি ভাষার কাছাকাছি আরেকটি ভাষার উদ্ভব হয়, যা উচ্চ স্তরের ভাষা নামে পরিচিত, একে বলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এ ভাষায় লেখা প্রোগ্রাম সকল কম্পিউটারে ব্যবহার করা যায়। তুমি একটা ভাষা লিখলা, যে প্রোগ্রাম লিখলা কোনো একটা কম্পিউটারের জন্য, এটা সকল কম্পিউটার ব্যবহার করা যাবে। ফলে একটা সবচেয়ে জটিল যে ব্যারিয়ারটা, সেটা অতিক্রম করা গেল। এই ভাষার উদাহরণ কী কী হতে পারে? ফরট্রান, কোবল,
সি প্লাস প্লাস, জাভা ইত্যাদি। এগুলো হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। দেখো, উচ্চ স্তরের ভাষার সুবিধা। প্রথম সুবিধা হলো কি, এই ভাষায় লেখা যে কোনো কম্পিউটারের জন্য প্রোগ্রাম সকল কম্পিউটার ব্যবহার করা যায়। নিম্ন স্তরের ভাষা উচ্চ স্তরের ভাষা শেখা সহজ, এটা শেখা সহজ। প্রোগ্রাম লেখা যায় দ্রুত। স্ট্যান্ডার্ড লাইব্রেরি ব্যবহার, স্ট্যান্ডার্ড লাইব্রেরি মানে অনেকগুলো ফাংশন যারা এই ভাষা তৈরি করছে তারা বিল্ট ইন করে দিছে, ফলে তোমার যখন ওই ফাংশনের কাজগুলো করতে চাও, তোমার নতুন করে আর ওই ফাংশন লেখার কোনো প্রয়োজন নাই। তুমি খালি ওই কমান্ডটা দিয়ে দিলে ওরা প্রয়োজন মাফিক ওই লাইব্রেরি ফাংশন থেকে ফাংশনটা নিয়ে আসবে। এমনকি ওইটার তোমার অবজেক্ট কোডও করা আছে। আবার বলি, স্ট্যান্ডার্ড লাইব্রেরি মানে হলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ, এই সমস্ত কাজের জন্য যে ফাংশন বা কমান্ড, এগুলো যারা ভাষা তৈরি করে তারা আগে থেকেই ওই ভাষার ভিতরে দিয়ে দেয়। সুতরাং তুমি এই সমস্ত কাজ করার জন্য নতুন করে তোমার ফাংশন লেখার প্রয়োজন নেই, ওই ফাংশনই ব্যবহার করতে পারবা। এমনকি এটা অনুবাদও করার প্রয়োজন নাই, ওই ভাষায় এটাকে অনুবাদ করে রেখে দিছে, অবজেক্ট করে রেখে দিছে। তুমি চাইলে শুধু লিঙ্কার দিয়ে লিঙ্ক করে নিবে, বা ভাষা নিজে নিজে এটা যখন রান করবা তখন নিজে নিজে লিঙ্ক করে নিবে, এক্সিকিউটিভ ফাইলে রূপান্তরিত হবে। এই ভাষা প্রোগ্রাম ভাষা কম্পিউটারের সংগঠনের সঙ্গে ধারণা থাকার প্রয়োজন নাই, তোমার কম্পিউটার দেখারই প্রয়োজন নেই। কম্পিউটার কোনোদিন দেখো নাই, কিন্তু তুমি সি প্লাস প্লাস ভাষা জানো, তাহলে তুমি উত্তম প্রোগ্রাম লিখতে পারো। এই ভাষার অসুবিধা, কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, এই কারণে অনুবাদক সফটওয়্যার প্রয়োজন হয়, যেমন কম্পাইলার বা ইন্টারপ্রিটার। প্রোগ্রাম রান করতে বেশি সময়ের প্রয়োজন হয়, যেহেতু এই যে আর একটা ভাষা লাগে, অনুবাদক সফটওয়্যার লাগে, এই কারণে তোমার রান করতে বেশি সময়ের প্রয়োজন হয়, বেশি মেমোরিরও প্রয়োজন হয়। এই ভাষা কম নমনীয়, কম নমনীয় দ্বারা বোঝাইছে হলো সব কাজ করা যায় না, কিছু কিছু কাজ শুধু লো লেভেল ল্যাঙ্গুয়েজ করতে পারে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ করতে পারে না। এটা হলো এর একটা গুরুত্বপূর্ণ অসুবিধা। এবার দেখো, অতি উচ্চ স্তরের ভাষা, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটার আরেক নাম হলো ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই ভাষা মানুষের ভাষার একেবারে কাছাকাছি। 4টি ভাষার সমান এই ভাষা তৈরি: ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, অ্যাক্টরাল ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখো, অনেকগুলো ভাষা মিলে এখন একটা ভাষার কাজ চলছে, কিছুটা অগ্রগতি হয়েছে, এখনো সম্পন্ন হয় না, তার নাম হলো ন্যাচারাল ভাষা। এই ভাষা হয়ে গেলে কম্পিউটার দিয়ে যে কোনো কাজ করা অনেক সুবিধা হবে। এখন কিন্তু দেখো, কোনো কোনো কম্পিউটারে তোমার মুখের কমান্ডো কম্পিউটার অফ হবে। আমরা তো এখন শাটডাউন অপশনে ক্লিক করে অফ করি, কিন্তু মুখের ভাষা অফ হয়ে যায় এমন কম্পিউটারের আবিষ্কার হয়ে গেছে। এ ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে একটি ইন্টেলিজেন্ট কম্পাইলার। বর্তমানে এ বাস্তবায়ন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, যেমন এসকিউএল, স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, কিউবি, কোয়েরি বাই এক্সাম্পল, সিএসপি, কমিউনিকেটিং সিকোয়েন্সিয়াল প্রসেস ইত্যাদি হলো চতুর্থ প্রজন্মের ভাষা। এই ভাষার সুবিধা কি? উৎপাদনশীলতা বেশি, অল্প সময়ে বেশি কাজ করা যায়। এর সাথে সিস্টেম, যে কোনো সিস্টেম বা সফটওয়্যার সহজে তৈরি করা যায়। এরা মেনটেনেন্স করা সহজ, আর তোমার প্রান্তিক ব্যবহারকারীরা সহজে এর থেকে নিজেরা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবে। আরও বেশি পোর্টেবল, ডকুমেন্টেশন যে কোনো ভাষার তুলনায় সহজতর। ডকুমেন্টেশন মানে হলো তোমার এই সফটওয়্যারটা ব্যবহার করার জন্য জরুরি ভিত্তিতে কি কি তোমার জানা দরকার, কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, এর স্কোপ কি, এগুলো তোমার সফটওয়্যারের সাথে দিয়ে দেয়, একে বলে ডকুমেন্টেশন। অতি উচ্চ স্তরের ভাষার সুবিধা, প্রোগ্রাম রান করতে বেশি সময়ের প্রয়োজন হয়, বেশি মেমোরির প্রয়োজন হয়। দুইটা অসুবিধা, কিন্তু এটাও অসুবিধা না, কারণ এখন মেমোরির স্পিড এবং পরিমাণ দুইটাই ব্যাপকভাবে বাড়ছে। সুতরাং এটা তেমন কোনো অসুবিধা না, এটা অতিক্রম করা সম্ভব। স্বাভাবিক ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষার পরে যে ভাষার আবির্ভাব হচ্ছে তা হলো ন্যাচারাল বা স্বাভাবিক ভাষা। 90-এর দশকে এটি আবির্ভাব ঘটে এবং মনে করা হয় এটি একমাত্র আগামী দিনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি এখনও গবেষণার পর্যায়ে আছে। এ ভাষার প্রোগ্রাম তৈরির জন্য কোনো প্রোগ্রাম হওয়ার বা প্রোগ্রাম কোডিং করার প্রয়োজন নেই। কিছু কনস্ট্যান্ট ভিত্তিক ভাষা, যুক্তিভিত্তিক ভাষা এবং গবেষণামূলক ভাষাকে ন্যাচারাল ভাষা বেশি চিহ্নিত করা আছে। কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়, এবং প্রলগ, লিস্প ইত্যাদি হলো পঞ্চম প্রজন্মের ন্যাচারাল বা স্বাভাবিক ভাষা। ন্যাচারাল ভাষার সুবিধা, কৃত্রিম বুদ্ধিমত্তা এটি ব্যবহার করা হয়। এ ভাষায় প্রোগ্রাম তৈরির জন্য প্রোগ্রাম হওয়ার প্রয়োজন পড়ে না, যে কেউ তোমার ব্যবহার করতে পারবে। প্রোগ্রাম রান করতে বেশি সময় প্রয়োজন, বেশি মেরিত
হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সবগুলোরই এটা সমস্যা। এখন আমরা আলোচনা করব সোর্স কোড। দেখো, সোর্স কোড হলো আমরা হাই লেভেল ভাষায় যে প্রোগ্রাম লিখি সে প্রোগ্রামটাকে বলে সোর্স কোড, আর মেশিন ভাষায় যে প্রোগ্রাম লেখা হয় তাকে বলে অবজেক্ট কোড। তাহলে পরিষ্কার বোঝা গেল, মেশিন ভাষা মানে 0 আর 1 দিয়ে আমরা যদি কোনো সফটওয়্যার বা কোড লিখি তাকে বলে অবজেক্ট কোড। আর হাই লেভেল ভাষা, হাই লেভেল তুমি যে কোনো ভাষা, ফরট্রান, লিস্প, প্রলগ, যে কোনো ভাষা, হাই লেভেল যে কোনো ভাষাতে আমরা যদি কোনো প্রোগ্রাম বা কোড লিখি তাহলে তাকে বলে সোর্স কোড। তাহলে আমরা আজকে আলোচনা করবো সোর্স কোড নিয়ে। খেয়াল করুন, সোর্স কোড ইজ এ কালেকশন অফ স্টেটমেন্টস। আসলে যে কোনো কোডই হলো কালেকশন অফ স্টেটমেন্টস অ্যান্ড ইনস্ট্রাকশন that are written by a computer programmer using standard programming languages. Source codes that are readable to humans but must be translated into machine language or object code through a compiler. আমরা কি বুঝলাম? সোর্স কোড হলো একগুচ্ছ নির্দেশ বা স্টেটমেন্ট যা প্রোগ্রামার কম্পিউটারের যে কোনো একটা স্ট্যান্ডার্ড ভাষায় লেখে। এটা মানুষের বুঝতে অসুবিধা, কিন্তু কম্পিউটার বুঝতে পারে, এটা মানুষ পড়তে পারে, বুঝতে পারে। কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, তাকে অবজেক্ট করে রূপান্তর করে দিতে হয় কোনো একটা কম্পাইলারের মাধ্যমে। এইটার আর একটা এই সংজ্ঞা, তোমরা এই সংজ্ঞাটা দিলে হবে, এটা না দিলে হবে, একই প্রায়, কথাটা অন্যভাবে বলছে। এখন দেখো, নিচে সি প্রোগ্রামিং ভাষায়, এটা সবচেয়ে জনপ্রিয় ভাষা, সি প্রোগ্রামিং ভাষায় নমুনা সোর্স কোড এর উদাহরণ দেওয়া হলো। সোর্স কোড কি আসলে দেখো, আমরা কম্পিউটারকে দিয়ে একটা কাজ করাতে চাই। কি কাজ? আমরা মার্ক ইনপুট দিব, সে অনুযায়ী সে আমাদেরকে মেসেজ ডিসপ্লে করবে, সে কি পাস করছে না ফেল করছে, মার্ক ইনপুট অনুযায়ী। ঠিক আছে? তাহলে আমরা এখন একটা সোর্স কোড শিখব, যার কাজ হলো আমরা কম্পিউটারে কিবোর্ডের মাধ্যমে মার্ক ইনপুট দিব, বা আমরা ওই প্রোগ্রামের মাধ্যমে ইনপুট দিয়ে দিব, এবং সেইটি অনুযায়ী সে বলে দিবে যে মনিটরে ডিসপ্লে করবে যে সে কি পাস না ফেল। খেয়াল করা যায়, ব্যাকস্ল্যাশ স্টার, স্টার ব্যাকস্ল্যাশ, এটা কমেন্ট বলতে বোঝায়। কমেন্ট কম্পিউটার কখনো ইমপ্লিমেন্ট করে না, এটা জাস্ট যে প্রোগ্রামার লিখছে তার নিজের সুবিধার জন্য। আবার বলি, স্ল্যাশ স্টার স্ল্যাশ স্টার স্ল্যাশ, এটা তারা কমেন্ট বোঝায়। এটা হলো মাল্টিপল লাইন কমেন্ট, তুমি চাইলে 5-6 লাইন কমেন্ট এর ভিতরে লিখতে পারো। আর একভাবে লেখা আছে, আমরা পরে দেখব। হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল stdio.h, হ্যাশ ইনক্লুডকে বলে প্রি প্রসেসর, আর stdio.h, std মানে স্ট্যান্ডার্ড, i মানে ইনপুট আউটপুট, .h মানে হেডার ফাইল এক্সটেনশন। এখন খেয়াল করো, এই তোমার হেডার ফাইলের কাজ হলো, তুমি তো যেহেতু ইনপুট দিবা, মনিটরে দেখাবে, তোমার কম্পিউটার ইনপুট আউটপুট ব্যবহার করার প্রয়োজন আছে। যদি এই হেডার ফাইল ডিক্লেয়ার করো, তাহলে সে সমস্ত কম্পিউটারে যত ইনপুট আউটপুট আছে সেগুলোকে এই প্রোগ্রামিং ভাষায় তুমি যে কমান্ড দিবে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য প্রস্তুত রাখবে। ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট, এর দ্বারা বোঝা হলো মেইন হলো একটা ফাংশন, এরকম থাকলেই মনে করো ফাংশন। মেইন ফার্স্ট ব্র্যাকেট, এটা দ্বারা বোঝা হলো তোমার ফাংশন। মেইন ফাংশন ছাড়া কখনো সি প্রোগ্রাম রান হতে পারে না। কার্লি ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট, খেয়াল করো, এই কার্লি ব্র্যাকেট শুরু, এই যে ওই কার্লি ব্র্যাকেটের শেষ, এর ভিতরে তুমি যা কিছু করবা কম্পিউটার পুরোটাই বাস্তবায়ন করবে। আবার খেয়াল করো, ইন্টিজার মেইন ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট শুরু, কার্লি ব্র্যাকেট শেষ, এই মেইন ফাংশনের ভিতরে যা থাকবে কম্পিউটার পুরোটাই ইমপ্লিমেন্ট করবে। তারপরে কি দিল দেখো, ডাবল স্ল্যাশ, ডাবল স্ল্যাশ মানে কমেন্ট, এক লাইনের কমেন্ট। কমেন্ট হলো জাস্ট, আমি বললাম কম্পিউটার প্রোগ্রামের বোঝার জন্য, কম্পিউটার এটা বোঝার কোনো প্রয়োজন নাই, বা অন্য প্রোগ্রামার যদি এই আবার প্রোগ্রাম এটা দেখতে চায় তাহলে সে এই কমেন্ট দেখে বুঝতে তার সুবিধা হবে। মার্ক হলো ভেরিয়েবল, ভেরিয়েবল মানে হলো মেমোরি লোকেশন। ইন্টিজার মার্ক, এর দ্বারা বোঝা গেল যে সে একটা মেমোরি লোকেশন ঠিক করে রাখবে। কি করার জন্য? অ্যাসাইনমেন্ট 70, এই 70 যে সংখ্যা, এই সংখ্যাটাকে ওই জায়গায় রাখার জন্য।
আইএনটি মানে ইন্টিজার, মার্ক মানে ভেরিয়েবল, মেমোরি লোকেশন। এর দ্বারা বোঝা গেল সে র্যামের ভিতরে একটা লোকেশন ফাঁকা করে রাখবে অ্যাসাইনমেন্ট 70 এবং সে জায়গায় সে 70 এই সংখ্যাকে রেখে আসবে। মেমোরি অ্যাড্রেস আমাদের জানার কোনো প্রয়োজন নাই। মার্ক দ্বারা সে কোন মেমোরি অ্যাড্রেস লোকেশন ঠিক করে রাখছে এটা ভাষায় বুঝবে, উইন্ডোজ বুঝবে, অপারেটিং সিস্টেম বুঝবে, এটা আমাদের বোঝার দরকার নেই। ইফ ব্র্যাকেট মার্ক গ্রেটার দেন অর ইকুয়াল টু 50 ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট শুরু, এই যে কার্লি ব্র্যাকেট শেষ। খেয়াল করো, যদি মার্ক 50 বা তার চেয়ে বেশি হয় প্রিন্টে মনিটরে প্রিন্ট করো, ব্র্যাকেট দিয়ে ইনভার্টেড কমা ইউ পাস, এক্সক্লামেটরের চিহ্ন দিতেও পারে, এটা তোমার ইচ্ছা। এর ভিতরে যা লিখবা, এই তোমার ইনভার্টেড কমার ভিতরে যা লিখবা ওইটাই মনিটরে উঠবে, ইউ পাস। যেহেতু আমরা কন্ডিশন আমাদের মার্ক ইনপুট দিচ্ছি কত 70, আর কন্ডিশন কত, মার্ক যদি 50 বা তার চেয়ে বেশি, আমাদের মার্ক তো 50 চেয়ে বেশি, তাহলে অবশ্যই মনিটরে উঠবে কি ইউ পাস। ঠিক আছে, এখন খেয়াল করো, তুমি মনে করো এই জায়গা মার্ক 40 যদি দাও, তাহলে সে এলস, যদি এই কন্ডিশন আমরা এখন যে ইনপুট দিচ্ছি তাতে কিন্তু এই কন্ডিশন সত্য, এই কন্ডিশন সত্য, আর সত্য হলে সে প্রিন্ট করবে, এই ইফের পরে যেটা সেটা সে ইমপ্লিমেন্ট করবে, প্রিন্ট টেপ মনিটরে প্রিন্ট করবে বা দেখাবে ইউ পাস হ্যাশ নিউ লাইন। এন মানে নিউ লাইন, মানে তোমার এটা নতুন একটা লাইনে আউটপুটটা দেখাবে। এলস অন্যথায়, এটা কিন্তু একটা কমান্ড, ইফ এলস কমান্ড, ইনস্ট্রাকশন স্টেটমেন্ট। খেয়াল করো, এলস অন্যথায় যদি তুমি মার্ক মনে করো পরের বার এটা চেঞ্জ করে তুমি এই প্রোগ্রামটা আবার রান করালা, কিন্তু ইন্টিজার মার্ক অ্যাসাইনমেন্ট 70 জায়গা 40 দিলা, তাহলে কিন্তু সে আর এটাই ইমপ্লিমেন্ট করবে না, সে ইমপ্লিমেন্ট করবে এলস প্রিন্টএফ। অন্যথায় যদি এই কন্ডিশন ভুল হয়, মার্ক দিচ্ছে 40 কিন্তু কন্ডিশন হলো গ্রেটার দেন ইকুয়াল টু 50, কন্ডিশন ভুল, ভুল হলে সে এলস এর ভিতরে যেটা আছে সেটা প্রিন্ট করবে, এলস প্রিন্টএফ ইউ ফেড নিউ লাইন। রিটার্ন জিরো মানে আমাদের প্রোগ্রামে কোনো ত্রুটি নাই, সঠিকভাবে লেখা আছে, এই রিটার্ন জিরো দ্বারা তাই বোঝায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা লেকচারের শেষ পর্যায়ে আছে, আর একটা এটারই আর একটু ব্যাখ্যা আমরা আলোচনা করবো। খেয়াল করুন, উপরে যেটা আমরা পড়লাম এতক্ষণ, এটা হলো একটা সি ভাষায় লেখা সোর্স কোড, এটা কম্পিউটার সরাসরি বুঝতে পারবে না। কম্পিউটার সরাসরি বুঝতে পারতে গেলে একে অবশ্যই মেশিন ভাষায় কনভার্ট করে দিতে হবে, আর কম্পিউটারকে সোর্স কোডকে বুঝতে হলে আগে মেশিন ভাষায় রূপান্তর করতে হবে। অনুবাদ করা হলো প্রোগ্রাম উন্নয়নের দ্বিতীয় ধাপ, সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে গেলে এই দ্বিতীয় ধাপে হলো তোমার অনুবাদ করবে। যে প্রোগ্রামের মাধ্যমে অনুবাদ করা হয় তাকে কম্পাইলার বলে। কম্পাইলার সোর্স কোড ফাইলকে মেশিন ভাষার রূপান্তর করে, কিন্তু ইনস্ট্রাকশন একই প্যাটার্নে থাকবে, তারপরে একটা ডিস্ক ফাইলে পরিণত করে। এই ডিস্ক ফাইলকে বলে অবজেক্ট ফাইল, আর এই তোমার মেশিন ভাষার যে কোড একে আমরা বলি অবজেক্ট কোড। তাহলে কি করা হলো, কম্পিউটারের কাজ হলো, কম্পাইলারের কাজ হলো আমরা যে সোর্স কোড লিখছি এটাকে মেশিন ভাষায় কনভার্ট করা, তখন সে এই কোডগুলোকে একটা ফাইলে রূপান্তর করে, একে ডিস্ক ফাইল বলে, আর এর ফাইলের এক্সটেনশন হলো ওবিজি মানে অবজেক্ট। ঠিক আছে, তাহলে তোমার মেশিন ভাষায় রূপান্তর করার পর যে কোডটা হলো তাকে আমরা বলি অবজেক্ট কোড, আর যে ফাইলটা সে রূপান্তর করে সেভ করলো সেটাকে আমরা বলি ডিস্ক ফাইল, অবজেক্ট ফাইল, ডট ওবিজি অবজেক্ট সহ এটা সেভ করা হয়। উপরের সোর্স কোডে আমরা যে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করেছি এটা একটা লাইব্রেরি ফাংশন, খেয়াল করে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। উপরের সোর্স কোডে আমরা যে প্রিন্টএফ ফাংশন ব্যবহার করেছি তা একটা লাইব্রেরি ফাংশন, কারণ যারা সি ভাষা তৈরি করছে তারা জানে প্রিন্টএফ বারবার ব্যবহার করবে, প্রোগ্রাম লেখলো তার ফলাফল কি সে প্রোগ্রামার দেখতে যাবে, এই কারণে সে প্রিন্টএফ একটা ফাংশন তৈরি করা লাগছে। এদের জন্য আমাদের আলাদা কোনো ফাংশন লেখার কোনো প্রয়োজন নাই, এবং সে এই প্রিন্টএফের অবজেক্ট ফাইলও তৈরি করে রাখছে, অবজেক্ট কোডও তৈরি করে রাখছে। এখন আমাদের কাজ হবে, তুমি তো প্রিন্টএফের ফাংশন লেখো নাই, আর কম্পাইলারে অনুবাদও করবে না, এটা অনুবাদ করা আছে কিন্তু সেটা আছে কোথায়, লাইব্রেরি ফাংশন কি। সুতরাং লাইব্রেরি ফাংশন থেকে প্রিন্টএফের অবজেক্ট কোড আমাদের এই অবজেক্ট ফাইল আনা দরকার। এইটা এনে দিবে যে ফাইল, যে সফটওয়্যার, তার নাম হলো লিঙ্কার, আর যে আনা প্রসেস, এই প্রসেসকে বলে লিঙ্কিং। আশা করি বুঝতে পেরেছ। আমরা যে বিভিন্ন লাইব্রেরি ফাংশন ব্যবহার করলাম সোর্স কোডে, যেমন প্রিন্টএফ, এই ফাংশনটা হলো তোমার লাইব্রেরি ফাংশন,
এটা স্ট্যান্ডার্ড লাইব্রেরির ভিতরে আছে এবং তাকে অবজেক্ট কোডে কনভার্ট করাও আছে। এখন আমাদের কাজ হলো এই প্রোগ্রাম রান করার জন্য আমাদের যে অবজেক্ট ফাইল আছে এর ভিতরে প্রিন্টএফের অবজেক্ট কোডটা নিয়ে আসা, এবং নিয়ে আসার কাজটাকে বলে লিঙ্কিং, আর যে প্রোগ্রামের মাধ্যমে এটা সম্পন্ন করা তাকে বলে লিঙ্কার। আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, এই চ্যাপ্টারটা এখানেই শেষ। আমরা এরপরে তৃতীয় চ্যাপ্টার শুরু করব। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।